দেখো, আজকে আমরা যে অধ্যায়টা দেখব সে অধ্যায়টা হচ্ছে ধারা। ধারা হচ্ছে আমাদের বইয়ের 13.1 এবং 13.2 দুইটা অধ্যায় আমরা একসাথে দেখব, কারণ এই অধ্যায় থেকে অবশ্যই একটা সিকিউ কোশ্চেন আমাদের থাকে এবং বিভিন্ন এমসিকিউ থাকে। তারপর বিভিন্ন সিটি পরীক্ষাও এই অধ্যায় থেকে ম্যাথ থাকে। সো 13.1 এবং 13.2 দুই অধ্যায়টা মিলেই একটা কোশ্চেন থাকে। ঠিক আছে, দুইটা অধ্যায় হচ্ছে ধারার, তো দুইটা অধ্যায় আমরা একসাথেই দেখবো আর কি। বোর্ড কোশ্চেনগুলো মেনলি আমরা ফোকাস দিব হচ্ছে বোর্ড কোশ্চেনে। বোর্ড কোশ্চেনগুলো করলে আমাদের যে অধ্যায়ের যে কোশ্চেনগুলো আছে এগুলো ইজিলি হয়ে যাবে। সো প্রথমে ধারা যদি আমরা জানতে চাই তাহলে আগে ধারাটা দেখি, ধারাটা কী রকম থাকে। মনে করো তোমার একটা নাম্বার এখানে সিকোয়েন্স দেওয়া আছে। প্রথমটা হচ্ছে 1, তারপরেরটা হচ্ছে 2, তারপরে হচ্ছে 3, 4, 5, 6, এরকম করে অনেকগুলো ধারা না, একটা ধারা দেওয়া আছে। তো এটা যে একটা ধারা হবে তার একটা শর্ত আছে। কীরকম শর্ত? দেখো, একটা পদ থেকে আরেকটা পদ, এটা একটা টার্ম, এটা একটা টার্ম, দুইটা আলাদা আলাদা জিনিস, কিন্তু দুইটার মধ্যে একটা রিলেশন আছে। কী রিলেশন আছে? তুমি যদি এটাকে 1 নাম্বার বলো, এটাকে 2 বলো, এটাকে 3 বলো, তাহলে দেখবা যে 2-এর থেকে যদি তুমি 1 বিয়োগ করো তাহলে 1 থাকতেছে, 3-এর থেকে যদি 2 বিয়োগ করো তাহলে 1 থাকতেছে। তার মানে আমরা বলতে পারি যে প্রতিটা পদ থেকে এই যে 2 নাম্বার যে একটা আমরা পদ দেখলাম, এটা তার আগের পদটা যদি আমি বিয়োগ করি তাহলে সেম একটা নাম্বার থাকতেছে। আবার দেখো, এটা হচ্ছে 3 নাম্বার, 3 নাম্বার থেকে যদি তুমি 2 বিয়োগ করো তাহলে কত থাকতেছে? 1 থাকতেছে। সবার ক্ষেত্রে এই ডিফারেন্সটা কি থাকতেছে? সেম থাকতেছে। আবার যদি চিন্তা করো যে এরকম কিছু একটা আছে যে 1/2, কমা আছে 1/4, কমা হচ্ছে 1/8 আছে, তাহলে এটাও কিন্তু একটা ধারার ভিতরেই পড়বে, যে সবাই নিজস্ব একটা সিকোয়েন্স একটা মেনটেন করে চলতেছে। তাহলে এ কী সিকোয়েন্স মেনটেন করে চলতেছে? তাহলে দেখো, এটাকে আমরা 1 নাম্বার যদি বলি, 2 নাম্বার বলি, 3 নাম্বার বলি, এই সিকোয়েন্সটার 1, 2, 3 তিনটা নাম্বার দিয়ে দিলাম। তাহলে দেখো, 1 যেখানে আছে আমাদের এখানে কি আছে? 1 আছে, 1-এর মধ্যে নাম্বারটা হচ্ছে হাফ, তারপরে হচ্ছে 1/4, ঠিক আছে, তারপরে হচ্ছে 1/8, তারপরে তাহলে কত হবে? যেহেতু দেখো 2-এর উপর স্কোয়ার হলে কত হয়? 4 হয়। 4-এর উপর 4-এর সাথে বা 2-এর সাথে 2 গুণ হলে 4 হচ্ছে, 4-এর সাথে 2 গুণ হলে 8 হচ্ছে, তাহলে 8-এর সাথে 2 গুণ হলে কত হবে? আমাদের 16 হবে। তারপরেরটা যদি আমরা বলতে চাই, 16-র সাথে 2 গুণ দিলে কত হবে? 32 হবে। এরকম করে ডট ডট করে আমরা চলতেই আছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কী রকম বলতে পারি? যে এটা, এই সিকোয়েন্সটা আমাদের একটা সবসময় একটা কোনো একটা কিছু কী করে মেনটেন করে চলতেছে, ঠিক আছে। যদি এরকম কোনো কিছু একটা সিকোয়েন্স মেনটেন করে চলে তাহলে এই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে ধারা। সো আমরা আরেকটা ধারা দেখি, যে আমাদের কাছে 1 একটা নাম্বার আছে, তারপর 3 আছে, 5 আছে, 7 আছে, 9 আছে, এরকম একটা নাম্বার আছে। সো এটা আসলে কী রকম করে ধারা হচ্ছে সেটাও আমরা দেখব। তো দেখো, আমাদেরকে ধারা বোঝার আগে একটা জিনিস বুঝতে হবে, ধারার দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে পদ আর একটা হচ্ছে অনুক্রম, ঠিক আছে। দুইটা জিনিস, একটা হচ্ছে পদ বলবো আর একটা কী বলবো আমরা? অনুক্রম বলবো। অনুক্রম হবে এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে, মনে করো 1, 3, 5, 7, 9, 9-এর পরে কত হবে আমরা বুঝতে পারতেছি। দেখো তো, 1-এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে কত হয়? 3 হয়। 3-এর সাথে যদি 2 যোগ করি তাহলে কত হচ্ছে? 5 হচ্ছে। 5-এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে কত হচ্ছে? 7 হচ্ছে। 7-এর সাথে যদি 2 যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি? 9। তাহলে 9-এর সাথে 2 যোগ করলে আমরা কত পারবো? 11। 11-এর সাথে 2 যোগ করলে আমরা কত পাবো? 13 পাবো। তো এই টার্মগুলা, এগুলা হচ্ছে কিন্তু আমাদের হচ্ছে অনুক্রম, ঠিক আছে। ধারার কি? অনুক্রম। তাহলে আরেকটা যে বললাম পদ, তাহলে সেটা কি হবে? তাহলে খেয়াল করো, এখানে এটাকে যদি আমি 1 নাম্বার বলি, আমরা অন্য কালারে দেখি, এটাকে আমরা বলতেছি 1 নাম্বার, এটাকে বলতেছি 2, এটা হচ্ছে 3, 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7। তাহলে দেখো, 1 নাম্বার পদটা হচ্ছে কত? 1। 2 নাম্বার পদটা হচ্ছে কত? 3। 3 নাম্বারটা হচ্ছে কত? 5। অর্থাৎ 4 নাম্বার পদের ভ্যালু হচ্ছে 7, ঠিক আছে। তার মানে যদি আমি ধারার ক্ষেত্রে প্রথম দিকের এগুলাকে আমি বলি অনুক্রম, তাহলে ওটা কত নাম্বার জায়গা? বা তোমরা এভাবে একটু চিন্তা করতে পারো, মনে করো তোমার কাছে এটা একটা বাসা আছে, এটা একটা বাসা আছে, এরকম করে সিকোয়েন্স আমাদের হাউজিংয়ের মধ্যে যেগুলো দেখি আর কি, একটা বাসা একটার পর বাসা এরকম করে থাকে। তাহলে এটাকে আমি বলতে পারি যে 1 নাম্বার বাসা, এটাকে আমরা বলতে পারি যে আমাদের 2 নাম্বার বাসা।
এটাকে আমি বললাম হচ্ছে 2 নাম্বার বাসা, এটাকে 3 নাম্বার, এটাকে 4 নাম্বার, এটাকে 5 নাম্বার বাসা বললাম। ঠিক আছে? তাহলে দেখো 1 নাম্বার বাসায় কয়জন লোক আছে? একজন। 2 নাম্বার বাসায় কয়জন লোক আছে? 3 জন। 3 নাম্বার বাসায় কতজন? 5 জন। 4 নাম্বার বাসায় কতজন? 7 জন। 5 নাম্বার বাসায় কত হবে? 9 জন। এই রকম করে জিনিসটা কি হচ্ছে? আগাচ্ছে। তাহলে এই রকম সিকোয়েন্স যদি আমাদের মেনটেন করা থাকে যে কোনো একটা কিছু সে মেনটেন করে আগাচ্ছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? ধারা বলবো। সেটাকে আমরা কি বলবো? ধারা বলবো। তাহলে দেখো আমরা কয়েকটা ধারা দেখি, যে এগুলো ধারা কেন সেগুলোকে আমরা একটু ভালো করে দেখি। তাহলে আমরা প্রথমে 1 2 3 4 5 6 ডট 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 করে আছে। তো এটা একটা হচ্ছে ধারা হবে। কেন ধারা হবে? এটা হচ্ছে 1 নাম্বার ধারা। কেন ধারা হবে? দেখো প্রথম একটা বাসা যদি চিন্তা করো, 1 নাম্বার বাসার মধ্যে কয়টা লোক আছে? একটা। 2 নাম্বার বাসার মধ্যে 2টা, 3 নাম্বার বাসা 3টা, 4 নাম্বার বাসায় কত? 4টা। তাহলে আমি যদি বলি 7 নাম্বার বাসায় কত লোক থাকবে? তার মানে 7টা থাকবে। এভাবে যদি এনটা বাসা, এন নাম্বার বাসা যদি আমি বলি, এন নাম্বার বাসা, এন নাম্বার বাসায় কতজন লোক থাকবে? এনটা লোক থাকবে। তাহলে এটাও হচ্ছে আমাদের কি? একটা ধারা। তাহলে আমরা এই ধারার মধ্যে কিভাবে এটাকে ধারা বলতে পারি? দেখো 2-এর থেকে তুমি যদি 1 বিয়োগ দাও তাহলে কত থাকে? 1 থাকে। 3 থেকে 2 গেলে 1 থাকে। এরকমই সে মেনটেন করে এক এক করে বাড়ায় আগাইতেছে। তাহলে এনটা যদি নাম্বার বা এন নাম্বার বাসা হয়, তাহলে এন নাম্বার বাসায় এনটা লোক থাকবে। ঠিক আছে? এটা একটা ধারা। তারপরে 2 নম্বর ধারার আমরা আরেকটা ধারা দেখলাম যে 1 3 5 7 এরকম করে ডট ডট করে চলতেছে। তাহলে এটা যে একটা কি থাকবে? এগুলোকে আমরা কি বললাম একটু আগে? যে অনুক্রম বললাম, তাই না? অনুক্রম বললাম। এখন খেয়াল করো, এই যে অনুক্রম, এটা একটা অনুক্রম হলো। তারপর 3 নাম্বার আমি আরেকটা ধারা লিখি, সেটা হচ্ছে 1 4 9 এভাবে আমি লিখলাম। তারপর 16 এভাবে লিখলাম। এটাও একটা ধারা হচ্ছে। ঠিক আছে? ধারা যেরকম যে কোনোভাবেই হতে পারে। ঠিক আছে? তারপর দেখো 4 নাম্বার আরেকটা আমি যদি ধারা লিখি 1/2, তারপর হচ্ছে 2/3, তারপর হচ্ছে 3/4, এরকম করেও কি চলতে পারে? ধারা আমাদের চলতে পারে। তাহলে দেখো এই যে 4টা আমরা ধারা দেখলাম, আলাদা আলাদা ধারা দেখলাম, এগুলোর মধ্যে একটা কমন জিনিস আছে। কি কমন জিনিস? এটা যেহেতু একটু আগে আমি বললাম যে এন নাম্বার বাসার মধ্যে হচ্ছে আমাদের কি? এনটা লোক থাকবে। তার মানে কি? যে এনটা হচ্ছে তার একটা সাধারণ পদ। কি? এটা হচ্ছে একটা সাধারণ পদ। সাধারণ পদ। ঠিক আছে? মানে এই জিনিসটা সিকোয়েন্সটা মেনটেন করেই সে ধারাটা সামনের দিকে আগায় নিয়ে যাচ্ছে। তার মানে এখানে 7 নাম্বার বাসার মধ্যে 7 জন আছে। যদি 8 নাম্বার বাসা বলি কয়জন থাকবে? 8 জন থাকবে। 9 নম্বর বাসার মধ্যে কয়জন থাকবে? 9 জন থাকবে। এই যে প্রতি দেখো বাসার নাম্বার যত লোক অত, তাহলে সেটাকে আমরা বলতেছি হচ্ছে সাধারণ পদ। তাহলে এর পরের ধারা যে 2 নাম্বার ধারাটা আমি লিখছি, এটা একটু চিন্তা করো। এখানে আমাদের সাধারণ পদ হবে 2n-1। কি হবে? 2n-1। তাহলে দেখো এটা তোমার কি 1 নাম্বার বাসা না? কালারটা চেঞ্জ করে দিই। খেয়াল করো, এটা তোমার কি 1 নাম্বার বাসা। 1 নাম্বার যদি বাসা হয়, তাহলে আমাদের 1 নাম্বার বাসায় কতজন লোক থাকতেছে? 1 জন। 2 নাম্বার বাসায় কয়জন? 3 জন। 3 নাম্বার বাসায় কয়জন? 5 জন। 4 নাম্বার বাসায় কয়জন? 7 জন। তাহলে 5 নাম্বার বাসায় কত হবে দেখো তো? এখানে আমি এই যে কি লিখছি? একটা সাধারণ পদ লিখছি। তাহলে দেখো 2 × 5 মাইনাস কত? 1। তার মানে 10, 10 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 9। তার মানে 5 নাম্বার বাসায় আমার লোক থাকবে কয়জন? 9 জন। ঠিক আছে? তার মানে 6 নাম্বার বাসায় লোক থাকবে কয়জন? তাহলে তুমি n এর মান 6 বসাও। তাহলে 6 দুগুণে 12, 12 থেকে 1 বাদ দিলে আমাদের কত থাকতেছে? 11। ঠিক আছে? 11 থাকতেছে। তাহলে এইটাকে আমরা বলতেছি 6 নাম্বার পদের ভ্যালু। যদি আমরা ম্যাথের ভাষায় বলতে চাই, 6 নাম্বার পদের ভ্যালু হচ্ছে কত? 11। 5 নাম্বার পদের ভ্যালু কত? 9। 4 নাম্বার পদের ভ্যালু কত? 7। 3 নাম্বার পদের ভ্যালু কত? 5। ঠিক আছে? বা 2 নাম্বার পদের ভ্যালু কত? 3। তো এভাবে কিন্তু আমরা জিনিসটা বলতে পারি। তারপর দেখো পরের ধারার মধ্যে কি আছে? প্রথমটা 1, তারপরেরটা হচ্ছে 4, 9, 16 আছে। তার মানে তুমি চিন্তা করতে এখানে কিভাবে হচ্ছে। এখানে দেখো প্রথম যখন 1 নাম্বার পদ, তার উপর তুমি স্কোয়ার করো, কত হয়? 1 এর উপর স্কোয়ার করলে 1 হয়। 2 এর উপর স্কোয়ার করলে কত হয়? 4 হয়। 3 এর উপর স্কোয়ার করলে কত হয়? 9 হয়। 4 এর উপর স্কোয়ার যদি করি আমরা 16 হবে। 5 এর উপর যদি তুমি স্কোয়ার করো তাহলে কত হবে? 25 হবে। তার মানে এই যে ধারাটা আছে সেটা কি হচ্ছে?
এন এর উপর স্কোয়ার হচ্ছে, ঠিক আছে? তার মানে এই যে 3 নাম্বার ধারার জন্য এন স্কোয়ার হবে সাধারণ পথ, ঠিক আছে? তাহলে এটা হবে একটা অনুক্রম, এটা হবে একটা অনুক্রম, এটা হবে একটা অনুক্রম, অর্থাৎ এটা 1 নাম্বার অনুক্রম, 2 নাম্বার অনুক্রম, 3 নাম্বার অনুক্রম, 4 নাম্বার অনুক্রম, 5 নাম্বার অনুক্রম। আর এটা সাধারণ পথ কীভাবে ধারাটা আগাচ্ছে? এন স্কোয়ার। দেখো 1-এর উপর স্কোয়ার 1, 2-এর উপর স্কোয়ার 4, 3-এর উপর স্কোয়ার 9, 4-এর উপর স্কোয়ার 16, 5-এর উপর স্কোয়ার 25, তাহলে যদি 6-এর উপর স্কোয়ার দাও তাহলে কত হবে? 36, 7-এর উপর স্কোয়ার দিলে হচ্ছে কত? 49। এটা হচ্ছে আমাদের একটা ধারা, ঠিক আছে? তার পরেরটা যদি তুমি আবার খেয়াল করো, পরেরটা দেখো, এখানে আছে কি 1/2, তারপর হচ্ছে 2/3, 3/4, তারপরেরটা কি হবে? হিসাব করে দেখো, উপরে 1 2 3, তারপরে 4 বাই কি হবে? 5 হবে, তারপর 5 বাই কি হবে? 6 হবে। তাহলে এইটা সাধারণ পথ কত হবে? এটা সাধারণ পথ হবে n ডিভাইডেড n প্লাস কি 1। তাহলে দেখো এটা হচ্ছে 1 নাম্বার, 2, 3, 4, এই যে 5 নাম্বার। তাহলে 6 নাম্বারটা কত হবে? 6 নাম্বার পথটা তাহলে কত হবে? দেখো n এর মান তুমি 6 বসাও, তাহলে 6 বাই কত? 7, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের ধারা। তার মানে আমরা কি শিখলাম? ধারার পথ থাকবে একটা, তারপর কি থাকবে? অনুক্রম থাকবে, ঠিক আছে? ওই পথগুলো যে সিকোয়েন্সটা মেনটেন করে সামনের দিকে আগাচ্ছে তাকে কি বলবো আমরা? সাধারণ পথ, ঠিক আছে? সাধারণ পথে যে ভ্যালুটা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে অনুক্রম। আর কত নাম্বার তুমি এটার মাথায় রাখবা, দেখো এখানে যে বাসার কথা আমি বললাম, যেটা 1 নাম্বার বাসা, 2 নাম্বার বাসা, 3, 4, 5 নাম্বার বাসা, তুমি চিন্তা করো তো বাসার নাম্বার কি কখনো হাফ হবে? কখনো হাফ হবে না। 2.5 নাম্বার বাসা হবে? এরকম কখনো হয় না, তাই না? তার মানে এন এর মান সবসময় কি থাকবে? পজিটিভ থাকবে। এন এর মান সবসময় পজিটিভ থাকবে এবং কখনো নেগেটিভ হবে না বা ভগ্নাংশ আকারেও হবে না, ঠিক আছে? এটা লিখে দিয়েছি, এন এর মান সবসময় কি থাকবে? পজিটিভ নাম্বার থাকবে, অবশ্যই ইন্টিজার থাকবে, ঠিক আছে? আবার কখনো কি হবে না? নেগেটিভ হবে না, নেগেটিভ হবে না, ঠিক আছে? এই দুইটা জিনিস মাথায় ভালো করে রাখবো। যদি কখনো কনফিউশন লাগে তখন বুঝতে পারবা যে এন এর মান নেগেটিভ হবে না এবং কোনো পয়েন্ট বা দশমিক বা রুট এরকম কোনো কিছুই এন এর মান থাকবে না। এন এর মান হবে জাস্ট 1 2 3 4 5 6, যে কোনো সংখ্যা হতে পারে, কিন্তু পয়েন্ট আসবে না, আবার নেগেটিভও হবে না। তারপরে খেয়াল করো যে আমরা তোমাদের বইয়ের কিছু অনুক্রম দেওয়া আছে, ঠিক আছে? কিছু আমরা অনুক্রম দেখি। এই যে এখানে বলছে যে সাধারণ পদ দেওয়া আছে, যদি অনুক্রম না সাধারণ পদ দেওয়া আছে আমাদের এখানে আমাদের কি আছে? সাধারণ পদ দেওয়া আছে। এই সাধারণ পদ থেকে আমাদেরকে কি বের করতে হবে? অনুক্রমটা বের করতে হবে, ঠিক আছে? খেয়াল করো, এই যে সাধারণ পদ আমাদের লেখা আছে, এখানে বলছে যে কয়েকটা অনুক্রম আমাদেরকে বের করতে। তাহলে এটা কিভাবে বের করব? দেখো 1 নাম্বারটা যদি চিন্তা করো তুমি, সাধারণ পদ কত? সাধারণ পদ বলা আছে 1/n। তার মানে n ইকুয়াল টু যখন 1, যখন তুমি লিখবা যে যখন n এর মান 1 তখন কি হবে? 1/1 সমান সমান কত হয়? 1 হয়। যখন n এর মান হচ্ছে তোমার 2 তখন 1/2 হচ্ছে। যখন n এর মান 3 তখন এটা হচ্ছে 1/3। তোমরা এখানে 3-4টা বের করে দিতে পারো। n এর মান যখন হচ্ছে 4 তখন এই ধারাটা হবে কি? 1/4। তাহলে পুরো ধারাটা যদি তুমি লিখতে চাও তাহলে কত লিখবা? প্রথমে 1, 1/2, 1/3, 1/4, তারপর ডট ডট করে চলতেই থাকবে। কিভাবে চলবে? 1/n আকারে চলতে থাকবে। তাহলে এটাকে আমরা বলতে পারি যে ধারার অনুক্রম, আর এইটা হচ্ছে তার সাধারণ পথ, ঠিক আছে? তো আমরা 5 নাম্বারটা একটু দেখে নিই। এগুলো আই গেস তোমরা সবাই বুঝতে পারছো বা করতেই পারবা যে n এর মান 1 2 3 4 করে ধরবা, আর যত ভ্যালু আসে ওই ভ্যালুটা সুন্দর করে সাজায় লিখলেই তোমাদের অনুক্রমগুলো পাওয়া যাবে। দেখো 5 নাম্বারে তোমাকে বলছে হচ্ছে -1 n + 1 ইন্টু n + 1। এটা আমরা কিভাবে করব? তাহলে এটা যখন করব, এটা করার সময় আমাদেরকে মাথায় রাখতে হবে যে n এর মান আমরা 1 ধরলাম, ঠিক আছে? n এর মান যদি আমরা 1 ধরি তাহলে কত হবে? যে অনুক্রম যেটা বের হবে সেটা হচ্ছে দেখো -1, 1 + 1 তুমি ধরো, তারপর হচ্ছে এখানে n এর মান 1 বসাও, 1 + 1। তাহলে এই পুরো ভ্যালুটা আমাদের আসতেছে হচ্ছে
খেয়াল করো যে -1 1 + 1, তাহলে এর পাওয়ারটা কত হইতেছে? এর পাওয়ারটা হইতেছে কিন্তু জোর, মানে অর্থাৎ -1 তার উপর হচ্ছে 2 আর এখানে 1/2। তাহলে -1 এর উপর যদি আমাদের স্কোয়ার থাকে তাহলে স্কোয়ারটা কী হবে? তাহলে -1 ইন্টু -1। তাহলে খেয়াল করো মাইনাসে মাইনাসে কী হয়ে যাচ্ছে আমাদের? প্লাস, আর 1 এখানে 1 থাকতেছে। অর্থাৎ কোনো নেগেটিভ নাম্বারের উপর যদি জোর পাওয়ার থাকে সে নাম্বারটা কী হবে আমাদের? পজিটিভ হবে। অর্থাৎ এখানে পুরো টার্ম থেকে থাকতেছে 1/2। তারপরেরটা তাহলে কী হবে? 3 নাম্বারটা যদি আমরা চিন্তা করি তাহলে n এর মান যখন হচ্ছে আমাদের 2, তাহলে চিন্তা করো n এর মান যখন 2 তখন -1 আমাদের কত হবে? 2 + 1, তারপর 2 2 + 1। এইটা ছিল আমাদের সাধারণ পদের n এর মানটা আমরা বসাই দিলাম। তাহলে এখানে কত হচ্ছে? এখানে আমাদের হচ্ছে যে -1 তার উপরে আছে 3 এবং 2 ডিভাইডেড হচ্ছে 3। তাহলে খেয়াল করো এখন আসছে বেজোড় পাওয়ার। তার মানে কোনো নাম্বারের উপর যদি পাওয়ার থাকে তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? যে দেখো -1 আছে, তার উপরে আছে আমাদের কিউব, তার মানে আমরা বলতে পারি -1 ইন্টু -1 ইন্টু হচ্ছে -1। তাহলে দেখো মাইনাসে মাইনাসে আমাদের কি হয়? প্লাস, ঠিক আছে? আবার প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। মাইনাস থাকলো আর 1গুলো যদি আমি গুণ করি তাহলে 1ই থাকতেছে। যখন বিজোড় পাওয়ার হবে তখন মাইনাসটা থেকেই যাবে, ঠিক আছে? জোড় পাওয়ারে মাইনাসটা কেটে যাবে, বিজোড় পাওয়ারে মাইনাসটা থেকে যাবে। তার মানে এখানে কি হচ্ছে? দেখো টোটালি আমাদের -1 আসতেছে, আর যখন -1 আমরা এভাবে লিখবো তখন ব্র্যাকেট দিয়ে লিখবো 2/3। তাহলে হচ্ছে -2 কত? 3। তাহলে অনুক্রমটা তুমি এখন লেখো। যখন 1 ধরছো কত বের হইছে? 1/2। যখন তুমি 2 ধরছো তখন -2/3। তারপরেরটা ধরবা, আরেকটা নাম্বার আসবে, এভাবে তুমি 3-4টা নাম্বার বের করে দিবা। তুমি লিখবা যে অনুক্রম, নির্ণয় অনুক্রম সমান সমান এইটা, ঠিক আছে? তাহলে এগুলো তোমরা একটু প্র্যাকটিস করবা। তাহলে যদি বুঝে থাকো তাহলে তো বেশি একটা প্র্যাকটিস করতে হবে না তোমার, তাও তবুও এখানে 6 নাম্বার 4 নাম্বার এটা একটু ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবা। এখন দেখো ধারা যে আমরা বললাম, এই যে ধারা যে বললাম, এই ধারার আমরা কিছু ট্রাম দেখি। কী ট্রাম দেখব? ধারা আসলে কত ধরনের ধারা আছে, ঠিক আছে? এটা একটু ভালো করে দেখি। আমরা লিখি ধারার প্রকারভেদ, ঠিক আছে? আমাদের ধারা যেটা আছে, ধারা আছে 2 ধরনের। একটা হচ্ছে সমান্তর ধারা, আর একটা ধারা আছে গুণোত্তর ধারা, ঠিক আছে? একটা হচ্ছে সমান্তর ধারা, একটা হচ্ছে গুণোত্তর ধারা। দুইটা জিনিসই প্রায় সেম, ঠিক আছে? খুবই বেশি সূত্র নাই, 2-3টা মাত্র সূত্র, ঠিক আছে? আমরা যদি একসাথে দুইটাই পড়ি তাহলে দুইটাই মেমোরাইজ করার সুবিধা হবে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে অধ্যায়ের কোশ্চেনগুলো সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা দুইটা থেকেই আসে, ঠিক আছে? তাহলে খেয়াল করো সমান্তর ধারা আসলে কি হবে। আমরা লিখি সমান্তর ধারা, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের 13.1 এই অধ্যায়ের ম্যাথ, আর 13.2 বলা আছে হচ্ছে গুণোত্তর ধারা। তাহলে সমান্তর ধারা যেটা হবে, সমান্তর ধারা আমরা যে কোনো একটা ধারা লিখি, ধরে নাও যে 1 3 5 7 9 এরকম একটা ধারা আছে, ঠিক আছে? এটা আমরা সাধারণ পদ কত দেখলাম? 2n-1 কিন্তু, ঠিক আছে? এইভাবে ধারাটা চলতেছে। তাহলে খেয়াল করো তুমি একটা ডিসিশন আগে নিবা যে এই ধারাটা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা, ঠিক আছে? সমান্তর ধারার ক্ষেত্রে হয় কি যে প্রতিটা পদের মধ্যে যে ডিফারেন্স, প্রতিটা পদের যে ডিফারেন্স বা ব্যবধান সমান থাকবে, ঠিক আছে? এই ডিফারেন্সের যে ডিটা আছে এটাকে আমরা ডি দ্বারা, স্মল ডি দ্বারা প্রকাশ করব। এটাকে আমরা বলবো হচ্ছে অন্তর, সাধারণ অন্তর, ঠিক আছে? এটাকে আমরা বলবো, ডিকে বলবো যে সাধারণ অন্তর। সাধারণ অন্তরটাতে খেয়াল করো, এখানে তুমি সবসময় কি করবা? দ্বিতীয় পদ, এই যে দ্বিতীয় পদ 3, তার আগের পদ কত? 1, তুমি এই দুইটা বিয়োগ করবা, অর্থাৎ 3 মাইনাস কত? 1, দেখবে কত হয়? 2 হয়। যেহেতু আমি সাধারণ অন্তর বলছি তার মানে তোমাকে বুঝতে হবে যে সবার ক্ষেত্রে ডিফারেন্সটা কি থাকবে? সাধারণ থাকবে, সমান থাকবে। তার মানে দেখো তো এটা আমাদের 3 নাম্বার পদ 5,
তাহলে এটা কত, 2 নাম্বার পদ হচ্ছে 3, তাহলে 5-এর থেকে 3 গেলে 5-এর থেকে আমরা 3 বিয়োগ যদি করি তাহলে কত থাকবে, 2 থাকবে। আবার তুমি 7-এর থেকে যদি 5 বিয়োগ করো কত থাকবে, 2 থাকবে। আবার তুমি দেখো 9-এর থেকে তুমি হচ্ছে 7 বিয়োগ করো, সেখানেও দেখো কি থাকবে, 2 থাকবে। অর্থাৎ সবার ক্ষেত্রে আমাদের যে অন্তরটা আছে এই অন্তরটা কি থাকতেছে, সেম থাকতেছে। এই কারণে এটাকে আমরা বলতেছি হচ্ছে সাধারণ অন্তর, যেটাকে আমরা ধারার ক্ষেত্রে প্রকাশ করব হচ্ছে ডি দ্বারা, মানে ডিফারেন্সের টি। ঠিক আছে। আর তোমরা সূত্রের মধ্যে দেখবা এ আছে, এ মানে হচ্ছে এটাকে আমরা বলবো ওই যে ধারাটা আছে তার প্রথম পদ কত, প্রথম পদ ভ্যালু, তার মানে 1 নাম্বার পদের ভ্যালু কত। 1 নাম্বার পদের ভ্যালু দেখো এখানে কত আছে, এটা যদি এ হয় তার মানে এর মান হবে কত, 1। ঠিক আছে। তাহলে এখন যদি তোমাকে আমি বলি যে n-তম পদ তুমি বের করো, n-তম পদ কত হবে সেটা বের করো, সেটার জন্য সূত্র তোমরা জানো যে আমাদের কি আছে সূত্র, a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে ডি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এই যে সূত্রটা আছে এই সূত্র দিয়ে তুমি কত নাম্বার পদের ভ্যালু বের করতে চাও সেটা বের করতে পারবা। ঠিক আছে, কত নাম্বার পদের ভ্যালু তুমি বের করতে চাও সেটা বের করতে পারবা। কিভাবে, দেখো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, এটা হচ্ছে আমাদের কত 1 নাম্বার ছিল, এটা 1, এটা 2, এটা 3, 4, 5, দেখো খেয়াল করো 6 নাম্বার পদ। 6 নাম্বার পদের ভ্যালু কত হবে তুমি বুঝতে পারতেছো কত, 9-এর পর 2 যদি যোগ করি তাহলে কত হবে, 11 হয়। তাহলে দেখি আমরা সূত্রের সাহায্যে 11 বের হয় কিনা। তাহলে দেখো এটা কত নাম্বার পদ বলো তো, 6 নাম্বার পদ। তাহলে আমরা লিখব এই সূত্রের মধ্যে লিখব যে 6তম পদ সমান সমান হবে a প্লাস 6, n এর মান কত 6 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে একটু আগে আমরা a বের করছি কত ছিল 1, প্লাস 6 থেকে 1 গেলে কত থাকে 5, আর ডি এর মান কত দেখছিলাম আমরা, এই যে 2, তার মানে এখানে আমি 2 বসাই দিলাম। তাহলে দেখো কত হয়, 5 × 2 = 10, তার সাথে থাকলো কত 1, তাহলে হচ্ছে আমাদের কত 11। তার মানে দেখো 6তম পদের ভ্যালু আমরা পেয়ে গেছি কত 11। তাহলে এইটা হচ্ছে তোমার হচ্ছে যে ধারাটা আছে এই ধারার তোমার সূত্র। এখন অনেক সময় তো আমাদেরকে ম্যাথে প্রায় সময় বলে যে যোগফল নির্ণয় করো। ঠিক আছে, যোগফল অর্থাৎ ওই ধারাটা যদি আমি লিখি এখানে 1, বিভিন্ন কালার হয়ে যাইতেছে, খেয়াল করো আমাকে বলছে হচ্ছে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7, এই ডট ডট করে এরকম একটা ধারা আছে, তুমি 10টা পদের যোগফল কত হবে, যোগফল কত হবে এটা বের করো। ঠিক আছে, তাহলে এই যোগফল বের করার জন্য এটা আমরা লিখব হচ্ছে, সূত্রটা আগে লিখি। দেখো যোগফলের আমরা ইংলিশ জানি হচ্ছে সামেশন, তো সামেশনের এস যেটা আছে সেটাকে আমরা লিখবো এখানে, তারপর কতটা পদের যোগ করতেছি, ঠিক আছে, সেটা লিখবো এন। ঠিক আছে, এখানে যেহেতু বলছে 10টা পদে, তার মানে এন এর মান কত হবে 10, আর সূত্রটা হবে এন ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবো, ডিভাইডেড হচ্ছে 2। বুঝতে পারছি যে এটাই হবে আমাদের ধারার সমান্তর ধারার যোগফলের সূত্র। এখন 10টা বলুক পদ, 20টা বলুক, 30টা বলুক, তুমি জাস্ট মানগুলো বসাবা, তাহলে পেয়ে যাবা। তাহলে দেখো এই যে ধারাটা যে উপরে আমাদের ছিল, এই ধারার এস কতটা পদের বলছে 10টা পদ, সো আমি এখানে নিচে সাবস্ক্রিপ্ট দিয়ে আমি 10 লিখব। তারপর এন এর মান কত বলো তো 10, 2 আমাদের কি ছিল 2a, এর মান কত ছিল 1, প্লাস n মাইনাস 1 মানে কত 10 মাইনাস 1, ডি ছিল কত 2, মানে অন্তর ছিল 2, আর নিচে 2 দিয়ে আমরা ভাগ করছি। সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ 2 দিয়ে কাটা গেলে কত থাকবে 5, এখানে থাকবে আমাদের 2 প্লাস 10-এর থেকে 1 গেলে কত 9, 2 হচ্ছে কত 18। ঠিক আছে, 18 হচ্ছে, এটা হচ্ছে আমাদের ব্র্যাকেট থাকলো 18 আর 2 আমাদের হচ্ছে কত 20, আর 5 20 আমরা জানি কত 100। ঠিক আছে, এইটা হচ্ছে দেখো আমাদের 10টা পদের যোগফল। এখানে আমি কয়টা পদ লিখছি 4টা পদ, তুমি যদি এই যে 4টা পদ বাদ দিয়ে এখানে যদি 7-এর পর তুমি 8 দাও, 9 দাও,
10 দাও, যোগ হচ্ছে এইভাবে 10টা পদ তুমি যদি লেখো, সবগুলো যদি যোগ করো তাহলে তার ভ্যালু হবে কত আমাদের 100। তো এইটা হচ্ছে আমাদের যে সমান্তর ধারা আছে, সমান্তর ধারার মেইন সূত্র হচ্ছে এটা। সমান্তর ধারার সূত্রগুলো একটু তাহলে দেখে নেই। এটা একটা সূত্র, তারপর এটা একটা সূত্র, ঠিক আছে। তারপর এটা দেখলা, এটা মানে দ্বিতীয় পদ। তোমরা সবসময় ডি অন্তর যে বের করবা সবসময় কি দ্বিতীয় পদ মাইনাস তার আগের পদটা, ঠিক তার আগের পদটা। যেমন এখানে 2 ছিল, 4 ছিল, 6 ছিল, 8 ছিল। তুমি যদি 6 প্রথমে লেখো তাহলে 6 মাইনাস কত হবে 4, বা তুমি যদি 8 লেখো প্রথমে তাহলে 8 মাইনাস কত হবে 6। মানে যেটা পদ লিখবা তার আগের পদটা বিয়োগ দিতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের সাধারণ অন্তর। আর প্রথম পদ তো আমরা জানি হচ্ছে আমাদের কি ছিল, এখানে এ ছিল, ঠিক আছে। এটা হচ্ছে সমান্তর ধারার কথাবার্তা। এখন আসো গুণোত্তর ধারা। এখন আমরা একটু দেখি গুণোত্তর ধারার দিকে। এটা হচ্ছে পরের অধ্যায় আর কি, গুণোত্তর ধারা। কারণ তোমরা যখন দেখবা যে বোর্ড কোশ্চেনগুলো আমরা সলিউশন করতেছি, তখন দেখবা যে দুইটা ধারাই একসাথেই গেছে। আর আমরা আজকে এখানে যে ম্যাথগুলো সলিউশন করব, এগুলা জানা থাকলে তোমাকে অধ্যায়ের কোশ্চেনগুলো তুমি এমনিতেই পারবা, সাথে বোর্ড কোশ্চেনগুলোও তোমার হয়ে যাবে। তাহলে গুণোত্তর ধারা এটা হচ্ছে একটু আগের মতো, যে প্রথমে যদি আমি লিখি 1/2, 1/4, 1/কত 8, তারপর 1/16, ঠিক আছে। এখন খেয়াল করো, তুমি যদি আগের কনসেপ্ট আবার এখানে ইউজ করতে চাও, যে আমি পরের ধারা থেকে এই ধারাটা বিয়োগ করি, তাহলে কিন্তু আর হচ্ছে না। দেখো, তুমি যদি ডি বের করতে চাও, 1/4 মাইনাস কী হবে 1/2, তাহলে এখানে লসাগু হচ্ছে তোমার 4, তারপর এখানে আমাদের আসতেছে কত 1 - 2। তাহলে দেখো আমাদের মাইনাস কত আসতেছে 1/4 আসতেছে। কিন্তু পরেরটা যখন তুমি করতে যাবা, তখন দেখবা যে আর ঠিক মতো আসতেছে না, ঠিক আছে। তখন দেখবা 1/4 আসছে। তো এখানে একটা আমাদের কি হয়ে গেছে, ঝামেলা হয়ে গেছে। আর দেখি তো ডি, এটা কি অবস্থা। পরেরটা দেখো তো কি হবে 1/8 মাইনাস 1/4 আসে। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে কত আসবে, একবারই ক্যালকুলেশন করে নেই, এখানে একবারে দেখার কথা। আমাদের হচ্ছে 8 ইনভার্স মাইনাস হচ্ছে 4 ইনভার্স। তাহলে দেখো আমাদের এখানেও কি আসতেছে 1/8 আসতেছে, ঠিক আছে। কিন্তু দেখো আমাদের ধারা হিসেবে সমান্তর ধারা যেটা দেখলাম, সেই ধারার মধ্যে কি বলে যে অন্তরগুলা সেম থাকার কথা, কিন্তু এখানে অন্তর তো সেম থাকতেছে না, ঠিক আছে। তার মানে এটা কি হবে, এটা কি সমান্তর ধারা হবে না। তখন আমরা এটা বাদ দিব, দিয়ে কী করব, যে আমরা একটু তখন এই যে গুণোত্তর ধারা যে কনসেপ্ট আছে সেটা একটু ট্রাই করব। এটা কি বলে, এটা বলবে হচ্ছে যেহেতু গুণোত্তর ধারা, তোমরা চিন্তা করে নিবা যে তাহলে এখানে পদগুলার কি হবে, একটা ভাগফল আমরা বের করব। এর কাকে আমরা কি বলি, রেশিও বের করব। রেশিও মানে কি, অনুপাত। রেশিও মানে হচ্ছে আমাদের অনুপাত। এই রেশিওর আর দিয়ে আমরা এটাকে লিখি, যে আর কে আমরা বলি হচ্ছে সাধারণ অনুপাত। আর কে আমরা বলি হচ্ছে সাধারণ অনুপাত। তাহলে সাধারণ অনুপাত কি থাকবে এখানে, এটা গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাত সবসময় কি থাকবে, সেম থাকবে। তাহলে খেয়াল করো, অনুপাত তুমি সাধারণ অন্তর এবং সাধারণ অনুপাত যাই বের করো না কেন, তোমার প্রথমটা মাইনাস কি হবে দ্বিতীয়টা মাইনাস প্রথমটা, ভাগ প্রথমটা। অর্থাৎ তোমার এখানে দেখো দ্বিতীয় পদ কত 1/4, তুমি 1/4 ভাগ লিখবা হচ্ছে তার আগের পদটা কত 1/2, এই যে 1/2 লেখো। তাহলে 1/4 ইন্টু এটা উল্টায় যায় কত হবে 2, অর্থাৎ 1/2, ঠিক আছে। এইটা তোমার একটা অনুপাত বের হলো। তুমি দেখো এখন পরেরটা অনুপাত ঠিক আছে কিনা। তাহলে পরেরটা দেখো তো, এটা কত 1/8, এটা আগে আমি লিখলাম 1/8, তার আগের পদ কত 1/4 লিখলাম। তাহলে 1/8 ইন্টু 4, তাহলে কত হয় 1/2। তার মানে ঠিক আছে, সাধারণ একটা অনুপাতটা দুইটাই সেম আছে। তারপরেরটাও খেয়াল করো, যে 1/16 ডিভাইডেড হচ্ছে 1/8, 1/কত 8। তাহলে এটা আমাদের কত হচ্ছে 1/16 ইন্টু 8, এটাও দেখো 1/2। অর্থাৎ এদের যে অনুপাতগুলো সবসময় কি থাকতেছে,
সেমই থাকতেছে, অনুপাতগুলো কি থাকতেছে, সেম থাকতেছে। এই কারণে গুণোত্তর ধারায় যে অনুপাত থাকে সেটাকে আমরা কি বলি, সাধারণ অনুপাত। মানে সবার ক্ষেত্রে কি থাকবে, সেম থাকবে, এটাকে আমরা কি বলবো, সাধারণ অনুপাত। ঠিক আছে, তাহলে গুণোত্তর ধারা আর কি কি আছে, একটু আগে যে আমরা এ দেখছি না সমান্তর ধারার ক্ষেত্রে, এটার ক্ষেত্রেও কি থাকবে, এ থাকবে। সেটাকে আমরা কি বলবো, প্রথম পদ। এটাকেও আমরা বলবো হচ্ছে প্রথম পদ। ঠিক আছে, এখন আর কি হবে, সাধারণ অনুপাত। আর হবে আমাদের কি, সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত মানে কি, দ্বিতীয় পদ ভাগ হচ্ছে প্রথম পদ। ঠিক আছে, দ্বিতীয় পদ ভাগ হচ্ছে কি প্রথম পদ। তাহলে তুমি যদি চিন্তা করো, এখানে তুমি একটু অন্যভাবে লিখতে পারো। দেখো তো, দ্বিতীয় পদ সমান সমান আমরা কি লিখতে পারি, আর গুণ প্রথম পদ। তুমি যদি আবার তৃতীয় পদ লেখো তাহলে কি হবে, আর গুণ দ্বিতীয় পদ। ঠিক আছে, আবার যদি চতুর্থ পদ তুমি বের করতে চাও, চতুর্থ পদ, তাহলে সেটা কত হবে, আর গুণ তৃতীয় পদ। এরকম ম্যাথ কিন্তু আমাদের বই আছে। ঠিক আছে, সো দেখো, পরের পদটা যদি তুমি বের করতে চাও তাহলে তার আগের পদের সাথে, দেখো তুমি দ্বিতীয় পদ বের করতে যাচ্ছ, তুমি কি করবা, প্রথম পদের সাথে আর গুণ করবা। তৃতীয় পদ বের করতে চাচ্ছ, তার আগের পদটা কত হলে দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের সাথে কত গুণ করবা, আর গুণ করবা। তারপর তৃতীয় পদ আছে, তৃতীয় পদের সাথে যদি তুমি চতুর্থ পদে যেতে চাও তাহলে তুমি কি করবা, তৃতীয় পদের সাথে আর গুণ করবা। তাহলে এখন দেখো, এখান থেকে আমরা একটা টার্ম বের করতে পারি, যে আমি যদি এখন n তম পদ বের করতে চাই তাহলে কি করব, তাহলে কি করব, তৃতীয় পদ ইন্টু আর। ঠিক আছে, তাহলে এটার যে সূত্র আসে সেটা হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস কত 1। এটা হচ্ছে ওই যে তুমি সমান্তর ধারার ক্ষেত্রে সূত্র দেখছো, n তম পদ ক্ষেত্রে হচ্ছে কি ছিল, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ছিল। সেম যদি ওই ধারাটা যদি আবার গুণোত্তর ধারা হয় তাহলে তার ক্ষেত্রে এই সূত্র হবে এটা, তার ক্ষেত্রে আমাদের হবে এই সূত্রটা। ঠিক আছে, এরকম মার্ক করা যে জায়গাগুলো আছে এটা মনে করবো যে তুমি সূত্র। এটা সমান্তরের ক্ষেত্রে ছিল, আর এটা এখন কি হচ্ছে, গুণোত্তর ধারার ক্ষেত্রে সূত্র হচ্ছে। ঠিক আছে, তাহলে এরপরে আর একটা যে টার্ম আছে সেটা হচ্ছে যোগফল। যোগফল, এই ধারার অধ্যায়টা তোমাদের হায়ার ম্যাথও আছে, সেক্ষেত্রে এই গুণোত্তর ধারার অসীম ধারার যোগফল আমরা বের করতে পারি। সেটা আমাদের এখানে জেনারেল ম্যাথে নাই, সেটা যখন আমরা হায়ার ম্যাথ দেখব তখন এই জিনিসটা ভালো ক্লিয়ার হবে। দেখো, যোগফলের সূত্র হচ্ছে, এটাও সেম এস এন থাকবে, কিন্তু এটার ক্ষেত্রে সূত্রটা হবে একটু আলাদা, এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 আর মাইনাস 1। এটা কখন হবে, যখন আর এর মান একের থেকে বড়। দেখো, একের থেকে বড় এই কারণে আরটা সামনে, একের থেকে বড় এই কারণে আর কি সামনে। ঠিক আছে, এটা হচ্ছে সামেশন। মনে করো 10টা পদের যোগফল, একটা গুণোত্তর ধারার 10টা পদের যোগফল কত হবে সেটা তুমি এই সূত্র দ্বারা বের করবা। যেখানে এ হচ্ছে তোমার কি প্রথম পদ, প্রথম পদ, এন হচ্ছে কত পদ, কতটা পদ যোগ করতেছো, আর হচ্ছে কি সাধারণ অনুপাত। ঠিক আছে, আর হচ্ছে সাধারণ অনুপাত। সেম এর আরেকটা সূত্র আছে একই রকম, কিন্তু ওই ক্ষেত্রে হচ্ছে কি আর এর মান যদি তোমার একের থেকে কি হয়, ছোট হয়, তাহলে তার সূত্র কি, এ ইন্টু প্রথমে 1 চলে আসবে। এখন যেহেতু 1 বড়, আর এর মান একের থেকে ছোট মানে কি 0.5, 0.2 বা মাইনাস এরকম মান হইতে পারে, তার মানে অবশ্যই একের থেকে ছোট। তাহলে 1 মাইনাস আর এন, 1 মাইনাস আর, এই দুইটা হচ্ছে তোমার যোগফলের সূত্র। এই যে এইগুলা হচ্ছে তোমার যোগফলের সূত্র গুণোত্তর ধারার। ঠিক আছে, তাহলে আমরা সূত্রগুলো দেখলাম, একটা শর্ট রিভিউ দিয়ে নেই সূত্রগুলা। তাহলে দেখো, আমাদের কি আছে, এই পাশে লিখি আমি সমান্তর ধারা, আর এই পাশে আমি লিখলাম হচ্ছে গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা। ঠিক আছে, তাহলে সূত্রগুলা সুন্দর করে নোট করে রাখবা। তাহলে দেখো, প্রথমে হচ্ছে এখানে কি থাকবে, ডি থাকবে। ডি হবে কি, সমান্তর ধারার ক্ষেত্রে কি থাকবে, ডি থাকবে। সাধারণ অন্তর এটাকে আমরা বলি, লিখি সাধারণ অন্তর লিখি আমরা। এটা হবে কি
যে কোনো দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, ঠিক আছে, অথবা তুমি যদি তৃতীয় লেখো মাইনাস কত চতুর্থ পদ, ঠিক আছে, একই। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে এই জিনিসটা কি হবে, রেশিও, মানে আরে যাবে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত। সাধারণ পদ অনুপাতে কি বলে, দ্বিতীয় পদ ভাগ হচ্ছে কি প্রথম পদ। তারপর আবার যদি লিখি আমরা তৃতীয় পদ ভাগ হচ্ছে কি তার আগের পদ কত, 3-এর আগের কত 2, দ্বিতীয় পদ, ঠিক আছে, এইটা থাকবে সাধারণ অনুপাত। তারপরে আসো এটারও এ মানে কি প্রথম পদ, এটার ক্ষেত্রেও এ মানে হচ্ছে কি আমাদের ধারার প্রথম পদ, ওকে। তারপর এখানে এনতম পদ, এনতম পদের ভ্যালু কত হবে, মনে করো 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার পদের ভ্যালু কত হবে, সেটা তুমি বের করতে পারবে এই সূত্র দিয়ে, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ঠিক আছে। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে n তম পদের সূত্র হবে হচ্ছে কত, a আর n মাইনাস কত 1। আবার মনে করো n পদের মনে করো 10টা পদের 20টা পদের যোগফল হবে কি এস এন এন 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ডিভাইডেড হচ্ছে কত 2। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে এটা হবে কি যোগফল হবে, এর সূত্র আমরা 2টা পাবো, এস এন কি হবে এ আর টু দি পাওয়ার n মাইনাস 1 আর মাইনাস 1, যেখানে আর এর মান 1-এর থেকে কি বড়। আবার এখানে আরও একটা সূত্র আমরা পাবো, এ প্রথমে হবে কি 1 মাইনাস আর টু দি পাওয়ার n 1 মাইনাস আর, যখন আর এর মান 1-এর থেকে ছোট। সো এই হচ্ছে তোমার পুরো আলোচনার একদম সূত্র গুণোত্তর ধারা এবং সমান্তর ধারা। তাহলে দেখবা যখন তুমি একটা ধারা দেখবা, যদি তোমাকে কোর্সিনে বলেই দেয় যেটা এই ধারা, তখন তো কোনো ঝামেলাই নেই, ঠিক আছে। কিন্তু যদি না বলে দেয়, তোমাকে আগে দেখতে হবে এটা কোন ধারা, এটা কি ধারা, ঠিক আছে, এটা কি ধারা, এটা আগে তুমি বের করবা। তারপর যদি সমান্তর হয় তাহলে সমান্তরের সূত্র, যদি গুণোত্তর হয় তাহলে গুণোত্তরের সূত্র, বা যেটা বের করতে বলছে সেটা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কিছু ম্যাথ দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই যে এটা হচ্ছে তোমাদের মনে হয় 13, এটা হচ্ছে 13.2 অধ্যায়ের গুণোত্তর ধারার একটা ম্যাথ। এখানে কিছু বলে নেই যে ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি বের করো। প্রথম কয়টা 8টা পদের সমষ্টি বের করতে বলছে, ভালো করে দেখো। প্রথম বলছে কয়টা 8টি পদের সমষ্টি বের করো, এবং এই যে একটা ধারা দিয়ে রাখছে, ঠিক আছে। তাহলে খেয়াল করো, যেহেতু সমষ্টি বের করতে বলছে, সামেশন মানে কি সমষ্টি, মানে আমরা যোগফল বের করব। তাহলে খেয়াল করো, প্রথমে যে আমরা কী করব, আগে ধারাটা দেখব, ধারাটা কি ধারা। তাহলে দেখো, যদি তুমি দেখে বোঝা যাচ্ছে এটা আমাদের কি ধারা হবে, একটা গুণোত্তর ধারা। বাট তার আগেও আমরা যদি ট্রাই করি যে ডি এর মান বের করার ট্রাই করি, তাহলে দেখো ডি এর মান যদি আমি বের করি, তাহলে মানে কি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ এখানে কত 1/2, প্রথম পদ হচ্ছে প্রথম যেটা আছে সেটাই 1, কত থাকে মাইনাস হাফ থাকে, তাই না। তারপর পরেরটা তুমি দেখো, আবার পরেরটা তার মানে সেম থাকবে, 1/4 মাইনাস কত 1/2, তাহলে এটা কত হবে মাইনাস 1/4 হবে। তুমি অলরেডি বুঝে গেছো যে এখানে কোনো কিছু সেম, অন্তরটা কি থাকতেছে না, সেম থাকতেছে না, তার মানে তোমার এটা কি হবে, এটা আর তোমার সমান্তর ধারা হচ্ছে না, ঠিক আছে, সমান্তর ধারা হচ্ছে না। তাহলে এটা কি হবে গুণোত্তর ধারা। তাহলে সলিউশনটা আমরা দেখি। তাহলে আমরা আগে কি বের করব, আগে ডেটাগুলো লিখে নিই। এ ইকুয়াল টু কি, এ ইকুয়াল বলছে এখানে 1, তার মানে আর ইকুয়াল কি হবে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ কত 1/2, প্রথম পদ কত 1, সাধারণত কি হচ্ছে 1/2। তুমি দেখো বাকিগুলো সবগুলোই সেম। তাহলে এটা তুমি এখানে আমি তোমাকে দেখাচ্ছি, 1/4 ভাগ কত হবে 1/2 হবে না, এটা তৃতীয় পদ 1/4, আর 1/2 কত দ্বিতীয় পদ। তো দেখো 1/4 ইন্টু এটা উল্টায় কী হবে 2 হবে, কাটো 2 হবে 1/2, ঠিক আছে।
তো তোমরা আবার এখানে ভুলেই 1 মনে করো যে নাই একবারে 2 লিখে দিবে এইভাবে, সেটা কিন্তু হবে না। এই 1 উপরে আছে কিন্তু, আর এখানে 2 কিন্তু আছে, ঠিক আছে? তাহলে 1/2 হচ্ছে। দেখো দুইটার ক্ষেত্রেই কি আমাদের সেম হচ্ছে, ঠিক আছে? সো এটা আমরা বুঝে ফেললাম যে এটা আমাদের কি ধারা, একটা গুণোত্তর ধারা। তাহলে কি বলছে আমাদেরকে ম্যাথে, সমষ্টি বের করতে বলছে। কয়টা পদ? 8টা পদ। তার মানে এন এর মান এখানে কত? এন এর মান হচ্ছে 8। আর লিখবো আমরা, জানি সমষ্টি সূত্র কি দেখে আসলাম, যে এস এন ইকুয়াল, এখন বলো কোন সূত্র লিখবো? এখন বলো তো আর এর মান কি? হাফ। একের থেকে বড় না ছোট? অবশ্যই ছোট। এটা অবশ্যই কি একের থেকে ছোট। তার মানে কোন সূত্র হবে? এ আর টু দি পাওয়ার 1, যেহেতু একের থেকে ছোট, আগে 1 আসবে, মাইনাস আর টু দি পাওয়ার কত? এন। তারপর কত থাকবে? 1 মাইনাস আর। ঠিক আছে? তো এখন খেয়াল করো, এস এন কয়টা এন? 8টা এন, সমান সমান এ এর মান কত? 1 প্লাস, এখানে আমরা দিচ্ছি হচ্ছে মাইনাস আর টু দি পাওয়ার এন আছে, আর এর মান কত? 1/2। তার উপরে এন পাওয়ার মানে কত? 8 পাওয়ার আছে, এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই, আর এখানে 1 মাইনাস 1/2। সো এইটা সলিউশন এখন করলেই হচ্ছে। আমাদের কত হচ্ছে এখানে? 1/2, এখানে 1 মাইনাস, এটা আবার মাইনাস পাইব না, এটা হচ্ছে 1 মাইনাস, এখানে কি হচ্ছে? 1/2 টু দি পাওয়ার 8 কত হয়? আমাদের হচ্ছে 2 টু দি পাওয়ার 8 হচ্ছে 256। ঠিক আছে? এটা এই উপরে 1 থাকবে, 1/2 টু দি 56। ঠিক আছে? এটা যদি তুমি একবারে এখন সলিউশন করো, তাহলে আস্তে আস্তে 1 মাইনাস 1/256 ভাগ হচ্ছে 0.5/2 কত আসলো? আমাদের ভুল হচ্ছে। 1 মাইনাস 256 ইনভার্স ভাগ হচ্ছে 0.5, অ্যারাউন্ড 2। ঠিক আছে? 1.99 এরকম আসছে। ঠিক আছে? সো 8টা পদের যোগফল তোমরা এই যে পেয়ে গেছো। তাহলে এটা হচ্ছে তোমার গুণোত্তর ধারার সমষ্টি বের করার আর কি নিয়ম। তারপরে দেখো এখানে বলছে, এই ম্যাথের ক্ষেত্রে বলছে এক্স এবং ওয়াই এর মান কত হবে এটা বের করো। ঠিক আছে? কিন্তু বলে দিচ্ছে দেখো যে এটা একটা কি ধারা? গুণোত্তর ধারা। এটা একটা কি ধারা? গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারা আমরা কিভাবে বের করব? আমাদের যেহেতু বলে দিছে এটা একটা গুণোত্তর ধারা, সো আমাদের আর কোনো প্যারা নাই, আমরা একবারই সব ম্যাথটা শুরু করবি। তাহলে দেখো এখানে আমরা যদি সলিউশন করতে চাই, তাহলে কি হচ্ছে? আর লিখি আগে, আর কি হবে? x/5। ঠিক আছে? দেখো তো প্রথমে এখানে ধারাটা কি আছে? 5 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 135। তাহলে বলো তো এটা কত নম্বর পদ? 1। এটা কত? 2। এটা হচ্ছে 3। এটা হচ্ছে কত? 4। তার মানে 4 নম্বর পদ কত? 135। 3 নম্বর কত? ওয়াই। 2 নম্বর কত? এক্স। 1 নম্বর কত? 5। তাহলে এখান থেকে আমি এ ইকুয়াল টু পাইলাম কি? 5, যেহেতু প্রথম পদ। তারপরে এখন দেখো শেষ পদ বলছে একটা ভ্যালু পাওয়া গেছে এখানে 135। তার মানে 4 নাম্বার পদের ভ্যালু কত? 135। তাহলে আমি লিখতে পারি 4th অথবা 4র্থতম পদটা সূত্র কি বলো তো? a ইন্টু আর n মাইনাস 1। ঠিক আছে? তাহলে এই 4র্থ পদের ভ্যালু কত বলো তো? 135। ভালো কথা। তাহলে এ এর মান কত দেখো তো ধারা থেকে? 5 ইন্টু আর এর মান কি আমি জানি না। এন এর মান দেখো কত লিখছি আমরা? 4র্থ পদ মানে 4 মাইনাস 1 কত হয়? 3 হয়। ঠিক আছে? বা তোমরা এটা এভাবে লেখো, 4 মাইনাস 1 কত হয়? 3 হয়। সেটা আমি একবার এখানে লিখতেছি। দেখো সবগুলা মান পাওয়া গেছে, একটা ইকুয়েশন, জাস্ট আর এর মানটা বের করব। তাহলে আমি লিখতে পারি যে 5r কিউব, এটাকে আমি এই পাশে লিখতেছি
আমরা জানি যেটার মান বের করি সেটা সবসময় বাম পক্ষে লিখতে হয়, যেহেতু আমি দুইটাকেই চেঞ্জ করে নিছি, সো এখানে কোনো সাইনের কোনো চেঞ্জ আসতেছে না। আর কিউব ইকুয়াল টু 135 ডিভাইডেড কত 5, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা কাটি তাহলে কত হয়, এটা 5 হলো কেমনে 3, তাহলে হচ্ছে 135 ডিভাইডেড হচ্ছে আমাদের 5, দেখো 27, ঠিক আছে। আর আমরা জানি আর কিউব ইকুয়াল টু 3-এর উপর যদি আমরা কিউব দিই তাহলে কি হয় 27 হয়, অতএব আমরা এখানে আর এর মান পাচ্ছি হচ্ছে 3, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কী বের হলো অনুপাত। এখন আমি একটু আগেই বলছিলাম তোমাকে, এখন দেখো যে তুমি যদি দ্বিতীয় পদ বের করতে চাও তাহলে কি প্রথম পদের সাথে কি করবা, দ্বিতীয় পদটা প্রথম পদের সাথে আর গুণ করে দিবা। তাহলে দেখো এখানে আমাদের এক্স যদি আমি বের করতে চাই, এক্সটা কি দ্বিতীয় পদ না, তার আগের পদটা কত 5, তাহলে 5-এর সাথে কি গুণ করব, আর গুণ করব, আর এর মান কত 3, তার মানে কত হবে এক্স এর মান 15। আবার তুমি যদি ওয়াই বের করতে চাও তাহলে দেখো তো ওয়াই এর আগের পদ কত ছিল, এক্স ছিল, এক্স এর মান কত 53, তাহলে 53-র সাথে তুমি কত গুণ করবা, আর গুণ করবা, আরে গ্রাফ লাগবে না, আর গুণ করবা, আর এর মান কত, আর এর মান বের করলাম হচ্ছে আমার 3, তাহলে 3×5 কত, আরে 45, ঠিক আছে। তাহলে আর কিছু আছে না, এক্স ওয়াই দেখো মান আমাদের বের হয়ে গেছে। সো এভাবে কিন্তু এই ম্যাথগুলো করতে হবে। এটা কিন্তু সৃজনশীলের মধ্যেও সিকিউর মধ্যেই আসছে, ঠিক আছে। এটা দেখো সেম ম্যাথ না, এটা কি ডাবল হয়ে গেছে, সে ডুপ্লিকেট হয়ে গেছে। তারপর দেখো এটা ইম্পর্টেন্ট ম্যাথ, তুমি শিওর থাকো এই যে রুটের যে ম্যাথগুলো আছে, এরকম রুটের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো বেশিরভাগই তোমার হচ্ছে গুণোত্তর ধারার ম্যাথ, ঠিক আছে। আর এই ম্যাথগুলো করতে গেলে তোমাকে অবশ্যই সূচক, তোমার যে সূচক পড়ছো না, এই যে সূচক, এই জিনিসটা ভালো করে জানতে হবে। তুমি যদি সূচক ঠিকমতো না বুঝতে পারো তাহলে কিন্তু এটা একটু টাফ হয়ে যাবে, এটা একটু বোঝা টাফ হবে। সো আমরা যদি যতটুকু আমাদের এখানে ম্যাথে লাগবে আমরা দেখে নিব। এটা হচ্ছে তোমাদের বইয়ের ম্যাথ 9 নাম্বার। তাহলে খেয়াল করো, আমরা সলিউশন লিখি, সেটা হচ্ছে এটাকে কোন ম্যাথ সেটা আমরা দেখি, আমরা দেখেই বুঝতে পারতেছি এটা হচ্ছে গুণোত্তর ধারার ম্যাথ। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা ডিফারেন্সটাকে বের করে দেখবা, ডিফারেন্স মিলবে না তো তখন দেখবা যে গুণোত্তর ধারাই আছে। তো দেখো আগে আমরা আগের ডেটাগুলো লিখে নিই, যে এ ইকুয়াল টু কত 1/√2, আর কত হবে দ্বিতীয় পদ কত -1, প্রথম পদ কত 1/√2, তাহলে কত হয় -√2। বলছে ধারাটির কোন পদ 8√2 হবে, কোন পদ মানে 1 নম্বর পদ না 2 নম্বর পদ না 3 নম্বর পদ, কোন পদটা 8√2 হবে। আর আমি তোমাকে বলছিলাম দেখো তোমার যদি কনফিউশন লাগে যে এটা এন এর মান নাকি এটা হচ্ছে ওই অনুক্রমের মান, ঠিক আছে। কিন্তু দেখো এখানে 8√2, আর আমরা জানি √2 একটা কি অমূলদ সংখ্যা, ঠিক আছে না। তাহলে দেখো এন এর মান কখনো কি ফ্র্যাকশন আসে, এন এর মান কি কখনো পয়েন্ট আসবে, রুট আসবে না তো। তার মানে এটা আসলে এন এর মান না, এটা হচ্ছে ওই পদের অনুক্রমের ভ্যালু দেওয়া আছে, তো তোমাকে এন এর মানটাই আসলে এখানে বের করতে হবে, ঠিক আছে। সো আমরা জানি যেহেতু গুণোত্তর ধারা, তাহলে সূত্রটা কি, তাহলে লেখো আমরা জানি গুণোত্তর ধারা সূত্র হচ্ছে কত ছিল, যে এন তম পদ হয় হচ্ছে এ r⁻n−1, ঠিক আছে। তাহলে এখানে বলছে, আমি এটাকে এই পাশে লিখতেছি এ r⁻n−1 ইকুয়াল টু n তম পদ, মানে কোন পদ তুমি ওটা বের করবা সেটা কত 8√2। তাহলে দেখো উপরের যে ডেটাগুলো আমরা লিখছি সেটার অনুসারে আমাদের এখানে এ এর মান হচ্ছে 1/√2, আর এর মান হচ্ছে -√2, তার উপরে n-1 হচ্ছে পাওয়ার, আর হচ্ছে 8√2, ঠিক আছে। এটা কিন্তু রুটের ভিতরে মাইনাস না, রুটের বাইরেই কিন্তু মাইনাসটা আছে। তো দেখো -√2 যদি আমি লিখি n-1, এই √2 এখানে ভাগ আছে, ওপাশে পাঠাই দিলে কি হবে 8√2 ইন্টু √2 হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের ওই যে সূচকের দিকে একটু এখন যাইতে হবে।
দেখো রুট টু গুণ করলে কত হয়, রুট টু স্কোয়ার হয়, আর আমার স্কোয়ার রুট কেটে গিয়ে কত হয় 2 হয়। তাহলে 8 দুগুণে আমরা কত লিখতে পারি, 16 লিখতে পারি। দেখো সূচকের মধ্যে একটা এরকম একটা ম্যাথ ছিল যে যদি তোমার কি হয়, এটা হচ্ছে সাইড নোট, যদি তোমার এ হয় তার উপরে যদি এক্স পাওয়ার থাকে এবং এখানে বি আছে তার উপরে যদি ওয়াই পাওয়ার থাকে, ঠিক আছে, তাহলে তুমি এটা বি হবে না, এটা হচ্ছে এ থাকবে, যে এরকম একটা পদ ইকুয়াল এরকম একটা পদ, অন্য কিছু থাকবে না, যোগ বিয়োগ করে অন্য কিছু থাকা যাবে না, কিন্তু একটাই থাকতে হবে। এই একটাই যদি থাকে, তাদের যদি বেসগুলো কি হয়, সমান হয়, তাদের পাওয়ারগুলোও কি হবে, সব সময় সমান হবে, ঠিক আছে। তো যেহেতু তোমার n-1 মান বের করার দরকার, এখানে 16 আছে, তাহলে তোমাকে এমনভাবে এটা সাজাইতে হবে যেন তোমাদের কি হয়, এই বেসটা √2, এখানেও √2 আসে, -√2 আসে, তখন তুমি দুইটাকে পাওয়ারগুলো কি করতে লিখতে পারবা, সেম লিখতে পারবা, ঠিক আছে। তাহলে এখন আসো আমরা এই কাজই করব, -√2 যা আছে থাকবে, এটা কোনো সমস্যা নাই। তাহলে দেখো √2 আছে, √2 আমাদের এখানে কি আছে 16, তার মানে তুমি যদি 2 এর উপরে কত পাওয়ার দাও, 4 পাওয়ার দাও, তাহলে কত হয়, 16 হয়, ঠিক আছে। এখন যদি আমি এখানে একটা মাইনাস সামনে দিয়ে দিই, কোনো সমস্যা আছে, সমস্যা নাই, কারণ একটু আগে আমরা দেখছি যদি পাওয়ার জোর হয় মানে ইভেন হয়, ইভেন হলে মাইনাসের কোনো ভিতরে কোনো দাম থাকে না, কারণ ওটা আলটিমেটলি প্লাসই হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা মাইনাসটা পরেই দিই, ঠিক আছে, তোমরা এটা জেনে থাকলা। তাহলে দেখো এরকম থাকলো, এটা আমি পাশে লিখি, এটা যেহেতু কিছু করতেছি না এখন। দেখো এখানে আমাদের কত আছে, √2 আছে না, 2 আছে না, আমি যদি একে রুট দিই, যদি আমি এখন একে রুট লিখি, তার উপরে আমি কি স্কোয়ার দিতে পারি না, স্কোয়ার রুট কি হয়ে যায়, কেটে যায়, তার উপরে 4 পাওয়ার ছিল, তার মানে আগেরটার সাথে এটা কি আছে, সেম আছে, কোনো সমস্যা নেই। দেখো এই পুরাটার উপরে এখানে যে না ভ্যালুটা আছে আমাদের, এই ভ্যালুটার পুরাটার উপরে জোর একটা পাওয়ার আছে, কি পাওয়ার আছে, জোর পাওয়ার। তার মানে আমি যদি এখানে মাইনাস একটা দিয়ে দিই, তাহলে দেখো জোর পাওয়ারের সাথে মাইনাস যদি থাকে, তার মানে মাইনাসটা কি নাই হয়ে যাচ্ছে না, কোনো ঝামেলা হচ্ছে, কোনো ঝামেলাই হচ্ছে না। তাহলে এটা আমরা পরের লাইনে করি। তাহলে দেখো এখানে -√2 তার উপর n-1 থাকলো, তাহলে দেখো আমি যে √2 যেটা আসছিল সেটা লিখলাম, আর আমরা জানি পাওয়ারে কি হয়, গুণ হয়, তার মানে কত হলো, 8 হলো। এখন দেখো এখান থেকে আমি ইজিলি দেখো মাইনাস যদি একটা সামনে বসাই দিই, মাইনাস সামনে যদি বসাই দিই, দেখো উপরে পাওয়ারটা কি আছে, জোর পাওয়ার, তার মানে কোনো সমস্যা হচ্ছে না। তো দেখো তো এখন আমাদের এখানকার থেকে এই যে বেস যেটা আছে আর এখানের যে বেসটা আছে, দুইটা সেম না, আর যদি সেমই থাকে তাহলে আমরা কি লিখতে পারি, তার পাওয়ারগুলো কি হবে, সেম হবে। এই যে এখানে লিখে দিছি সূচকের, তাহলে n-1 ইকুয়াল টু কী হবে, 8 হবে, অর্থাৎ n ইকুয়াল টু 8 + 1 কত হয়, 9 হয়। এটাই হচ্ছে তোমাদের সেই অ্যান্সার, ঠিক আছে। সো এভাবেও ইজিলি ম্যাথটা করা যাবে, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে কি করছি, ডেটাগুলো লিখে নিছি, যেহেতু বলছে কোন পদ সেটা আমরা জানি, এই যে সূত্র, তারপর সূত্র বসেছি, সূত্রটা আমি এই পাশে লিখছি, আর যে ভ্যালুটা আমি এই পাশে লিখছি। তাহলে দেখো তারপর মান বসে দিছি, তারপর সূচকের মতো একইভাবে এটাকে এমনভাবে বানাই নিছি যাতে ভিতরে -√2 থাকে। সো মাইনাস নিয়ে আসার জন্যই এই লাইনগুলো বাড়াইছি আমি, এই যে মাইনাস বাড়ছে, শেষে গিয়ে এনের মানটা আমাদের বের হয়ে গেছে, ঠিক আছে। আর তোমাদের বইয়ে কিছু সূত্র দেওয়া আছে, তোমরা একটু এগুলো দেখে নিতে পারো। যদি কোনো পদ যদি এরকম হয় যে 1 2 3 4 5, তুমি যদি যে যোগফলটা আছে সেটাও দিয়ে তুমি ট্রাই করে দেখতে পারো যে এরকম সূত্রগুলাই আসবে, ঠিক আছে। সো এই যে সূত্রগুলো, এখানে 3টা সূত্র আমি লিখে দিছি, এই সূত্রগুলা তোমরা একটু দেখে নিতে পারো, কারণ অনেক সময় এগুলো দিয়ে ডিরেক্ট তোমাদের এমসিকিউতে কোশ্চেন চলেই আসে। সো যাতে এরকম তোমরা পারো, তাহলে এটা একটু ভালো করে দেখে নিতে পারো। তাহলে দেখো কি আছে, যে এখানে
যে যদি তোমার 1 2 3 4 এরকম কোনো তোমার হচ্ছে থাকে সিকোয়েন্স থাকে, তার যোগফল হবে এটা। এগুলো দেখো যোগ কিন্তু দেওয়া আছে এগুলা, ঠিক আছে, যোগ n × n+1/2। এটা হচ্ছে স্কোয়ার, ঠিক আছে, যে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার n পর্যন্ত স্কোয়ার। মনে করো 20 পর্যন্ত স্কোয়ার তোমাকে বের করতে বলছে, 1 থেকে 20, তাহলে তুমি এই সূত্র দিয়ে বের করতে পারো n × n+1 2n+1/6। আর এই যে একটা আছে কিউবের সূত্র, সেটা হচ্ছে কি n × n+1/2 তারপর কি হোল স্কোয়ার। দেখো তো এতটুকু স্কোয়ারটা যদি তুমি বাদ দাও, তাহলে এতটুকু অংশ এই সূত্রটারই যোগফল না? তা তুমি এই ধারাটা লিখে তারপর যদি স্কোয়ার দাও, সেক্ষেত্রেও কি আসবে, সেম আসবে। অর্থাৎ এর যে কিউবের যোগফলটা আমরা 1 + 2 + 3 + 4 ডট ডট করে n, তার উপর আমরা যদি স্কোয়ার দিই, এই ধারা যোগফল বের করার পর যদি স্কোয়ার দিই, তাহলেও আমাদের এই কিউবের যে স্কোয়ারগুলো আছে সেটা বের হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা এই সূত্র 3টা একটু ভালো করে মাথায় রাখবা। দেখো এখন আমরা বইয়ের ম্যাথ এটা দেখি। এগুলো অলরেডি মনে করো যে আমাদের দেখা হয়েই গেছে। দেখো 23 নাম্বার যে ম্যাথটা আছে, এটা হচ্ছে আমাদের বইয়ের, মনে হয় এটা হচ্ছে সমান্তর ধারার, সমান্তর ধারার ম্যাথ বা গুণোত্তর ধারার কি, অনুপাত যেহেতু বলছে গুণোত্তর ধারার ম্যাথ। উপরোক্ত আলোকে সমীকরণ দুইটি প্রকাশ করো ক নম্বরে। তাহলে দেখি সমীকরণ কি বলছে। একটি গুণোত্তর ধারার প্রথম পদ বলা আছে এ, ঠিক আছে, প্রথম পদ বলা আছে এ, প্রথম পদ বলা আছে আমাদের এ, সাধারণ অনুপাত বলা আছে আর, ঠিক আছে, এগুলো তো আমরা জানি। চতুর্থ পদ বলা আছে -2 এবং নবম পদ বলা আছে 8√2। তাহলে এইটাকেই তোমার বলছে প্রকাশ করতে সমীকরণে। তাহলে দেখো তো চতুর্থ পদ কত বলা আছে, -2। তার মানে চতুর্থ পদের সূত্র কি, যেহেতু গুণোত্তর ধারা, a r⁴ 4 - 1 = -2। তাহলে a r³ = -2। এটা হচ্ছে তোমার 1 নম্বর সমীকরণ। আবার 2 নম্বর সমীকরণ দেখো বলছে নবম পদ 8√2। তার মানে তুমি লেখো নবম পদ বলছে 8√2। তুমি নবম পদের সূত্র কি জানো, a r⁴ 9 - 1 8√2। তাহলে এটা আমাদের আসতেছে a r⁴ 8 = 8√2। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এটা হচ্ছে তোমাদের কয়ের অ্যান্সার। ধারাটির খ নম্বরে বলছে ধারাটির 12তম পদ কত হবে, 12তম পদ কত হবে। অর্থাৎ এখানে বলছে n এর মান বলছে হচ্ছে 12। তাহলে এই পদটা কত হবে, তার মানে তোমার 12তম পদ যদি বের করতে চাও, আমরা কি জানি যে 12তম পদ এর সূত্রটা হচ্ছে a r⁴ 12 - 1, যা হচ্ছে a r⁴ 12 - 1 কত হয়, 11, ঠিক আছে। সো এখন দেখো এই মানটা যদি তুমি বের করতে চাও, তাহলে a এর মান জানা দরকার, r এর মান জানা দরকার, ঠিক আছে। এই দুইটা কিন্তু মান তোমাকে জানতে হবে। তো এটা সমীকরণ আমরা 3 নাম্বার দিয়ে রাখলাম। তাহলে আমি আগে বুঝে নিলাম যে আমাকে কার কার মান এখানে আসলে বের করা লাগতেছে। তো এটা আমরা একটু বের করে আসি। তাহলে খেয়াল করো 12তম পদ, এই যে ক নাম্বারে দেখো দুইটা সমীকরণ আমরা বানাইছি, 1 নাম্বার আর 2 নম্বর সমীকরণ। আমরা এটাকে জাস্ট ভাগ করব। তোমরা সবসময় চেষ্টা করবা যেটা বড়, পাওয়ার যেটার বড় সেটা দিয়ে ছোটটাকে ভাগ করার, ঠিক আছে। অর্থাৎ 2কে 1 দিয়ে ভাগ করব। তাহলে আমরা লিখি যে ক হতে 2 নং সমীকরণকে 1 নং দ্বারা ভাগ করি। তাহলে 2 নম্বর কত ছিল, যেহেতু সমীকরণ, বাম পক্ষের সাথে বাম পক্ষের ভাগ দিব আমরা, ar³ দেখো এটার কত আছে 8√2 আর এটা আছে হচ্ছে -2, ঠিক আছে। দেখো যদি ভাগ দিই তাহলে এখানে a আর a চলে যাচ্ছে। দেখো এখানে 8টা আর গুণ আছে, এখানে 3টা আর গুণ আছে, তাহলে কাটাকাটি গেলে কয়টা আর থাকে, r⁵ থাকে, ঠিক আছে। অথবা তুমি এভাবে চিন্তা করতে পারো r⁸ r³ আমরা জানি সূচকের ক্ষেত্রে কি হয়, বেসগুলো সেম থাকলে এবং যদি ভাগ থাকে পাওয়ারগুলো মাইনাস হয়। অর্থাৎ r8 - কত 3 সমান হচ্ছে কত লিখতে পারি, r⁵, ঠিক আছে। এভাবেও আমরা চিন্তা করতে পারি।
তারপর দেখো এখানে এখন কি লেখা যায়, এখানে আছে কি -2, প্রথমে কি আছে -2, তাহলে এই মাইনাসটা আমরা সামনে পাঠিয়ে দিলাম, যেহেতু নিচে সামনে থেকে এখানে একই কথা। তাহলে দেখো এখানেও দেখো তো আমরা 8কে কত লিখতে পারি, 2³ লিখতে পারি। আর আমরা জানি 2কে রুট থাকা মানে কি হাফ লেখা। তোমাদের এই জিনিসটা একটু মাথায় বলে দিই যে √2 থাকা মানে হচ্ছে 2 এর উপর পাওয়ার কত হাফ। যদি থার্ড রুট থাকে অর্থাৎ এখানে 3 থাকে, এখানে 2 থাকে, তার মানে কি পাওয়ার হবে 2 এর উপর 1/3, ঠিক আছে। যদি এখানে মনে করো 4 থাকে এই মাথায় কিন্তু, ঠিক আছে, এখানে 2 থাকে, তার মানে 2 এর উপর 1/4 পাওয়ার। আবার তুমি দেখো যদি তোমার কাছে এক্স আছে তার উপরে -2 আছে পাওয়ার, মাইনাস পাওয়ার, তার মানে সেটা কি হবে 1/x² হবে। যদি এক্সের উপরে -5 থাকে তার মানে কি হবে 1/x⁴ কত হবে x⁵ হবে। এগুলো হচ্ছে সূচকের মধ্যে পড়ানো, ঠিক আছে। সো আমরা এটা সূচকের মধ্যে জানি। তো আরেকবার রিকল করলাম আমরা। দেখো এখানে কি আছে 2 এর উপর পাওয়ার কত আছে 1। খেয়াল করো এটাও 2 এখানে 2, তার মানে সবগুলা 2 আছে। সো আমরা এটাকে কি লিখতে পারি 2 লিখতে পারি। তাহলে 2 এর পরে আমরা এখানে কি লিখতে পারি, আর যেহেতু বেসগুলো সবারই সেম, পাওয়ারগুলো কি হবে যোগ হবে, 3 + 1/2 মাইনাস কত 1। তাহলে আমরা এটা লিখতে পারি যে -3 থেকে 1 গেলে কত হয় 2 হয়, 2 এর 2 + 1/2 যেটা কত হয় 5/2, ঠিক আছে। সো আমরা লিখতে পারি 2 পাওয়ার 5/2। আর এখানে তো r⁵ আমাদের আছেই। সেম আগের মতো যে ম্যাথটা আমরা করলাম সেটার মতো এখন একে প্রসেস করব। এই আরটা পাওয়ারটা এখন মিলাবো, এটাও সূচকের টার্ম, যে যদি তোমার এখানে এক্স এর উপরে পাওয়ার এ থাকে, এখানে ওয়াই এর উপরেও পাওয়ার এ থাকে, অবশ্যই এই দুইটা জিনিস সেম হবে তখনই যখন এক্স আর ওয়াই দুইটাই কি হবে সেম হবে, ঠিক আছে। তুমি এমনিতেও লজিক দিয়ে চিন্তা করতে পারো, এক্স যদি তোমার 2 হয়, 2 এর উপর পাওয়ার কত, মনে করো এ এর মান হচ্ছে তুমি 4 ধরে নাও, 2 এর উপর পাওয়ার 4। আর এখানে যদি 4 পাওয়ার থাকে, অবশ্যই 2 এর উপর পাওয়ার ছাড়া তো 4 মিলবে না, তাই না। দুইটা যেহেতু সমান বলছে তার মানে কখনো তো হবে না। সো অবশ্যই তাদের বেসগুলোও কি হইতে হবে সমান হইতে হবে, ঠিক আছে। এভাবেও চিন্তা করা যায়। আর এখানে আমরা একটু দেখি এটাকে এখন কি লেখা যায়। দেখো -2 আমি হাফ লিখলাম, তার উপরে 5 দিলাম, কারণ এখানে কি হলো আমরা জানি সূচকের ক্ষেত্রে পাওয়ারে কি হয়, এখানে পাওয়ারে পরে কি হবে গুণ হবে, অর্থাৎ 5 × 1/2 গুণ হলে কত হয়, আমরা জানি লবের সাথে লব গুণ 5, হরের সাথে হর গুণ, এখানে 5 এর নিচে 1 আছে, 2 × 1 2, তার মানে সেম থাকতেছে, কোনো সমস্যা নেই। তাহলে এখন খেয়াল করো মাইনাসটা ঝামেলা বাজায় লাগছে, তাই না। এই মাইনাসটাকে যদি তুমি ভিতরে দিয়ে দাও 1/, এখানে 1/2 লেখো, তার উপরে 5 দাও, তাহলে দেখো তো মাইনাস কি হারাই যাবে, যাবে না। কেন যাবে না, কারণ এখানে পাওয়ারটা কি আছে বেজোড়। আর যদি পাওয়ার বেজোড় থাকে তার মানে আমরা জানি সেটা কি হবে মাইনাসটা থেকেই যাবে, ঠিক আছে। তো দেখো আমাদের এখানে 5, এখানেও পাওয়ার 5 মিলে গেছে, অর্থাৎ আমি আর এর মান লিখতে পারি মাইনাস, এখানে কি আছে হাফ আছে, হাফ যদি থাকে কোনো সংখ্যার উপর পাওয়ার হাফ মানে সেটাকে আমরা কি লিখতে পারি রুট, অর্থাৎ আর এর মান আমরা পেয়ে গেছি এ আর ইকুয়াল -√2। এখন দেখো 1 নম্বর সমীকরণ আমাদের কি ছিল, জাস্ট মান বের করে এ এর মানটা বের করব, ar³ মাইনাস এটা লিখি যে 1 নং সমীকরণে আর এর মান বসিয়ে পাই, ঠিক আছে। ar³ ইকুয়াল -√2, -√2 কি ছিল না, ছিল হচ্ছে -2, √2 ছিল না, তাহলে -2 লিখলাম। তাহলে এ এর মান বের করব, আর এর মান আমরা বসাই -√2, তার উপরে কিউব, আর এখানে হচ্ছে -2, তাহলে থাকলো এ, দেখো মাইনাসটা আমি বাইরে বের করে নিলাম, এখানে √2, তার উপরে থাকলো কিউব, আর এখানে -2, দেখো উভয় পাশে মাইনাস আছে,
-1 দিয়ে তোমরা যদি চিন্তা করো এরকম যে -1 দিয়ে গুণ করে দিই তাহলেও চলে যাবে। তাহলে মাইনাসটাও আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে a ইন্টু এটা আমরা কি লিখতে পারি 2 তার উপরে পাওয়ার হাফ তার উপরে কি আছে কিউব ইকুয়াল টু এখানে 2 লিখতে পারি। তাহলে দেখো a ইকুয়াল টু এখন এটাকে যদি আমি নিচে লিখি তাহলে 2 পাওয়ারের পরে কি হয় গুণ, অর্থাৎ 2 3/2 পাওয়ার। এটা দেখো দুইটার বেস সমান, একবারে আমি লিখি এর উপরে পাওয়ার কত আছে 1, তাহলে 2 ইকুয়াল 1 মাইনাস 3/2। তাহলে ডেট থেকে বাদ গেলে কি থাকে -1/2, ঠিক আছে। আর -1/2 মানে কি একটু আগে আমরা শিখছি, সেটা হচ্ছে হাফ মানে কি রুট, আর যেহেতু মাইনাস আছে তার মানে কি 1/√2, ঠিক আছে। অর্থাৎ আমি এটাকে ভেঙে আরেকটু লিখি 2 মাইনাস 1/2, তাই না। তো খেয়াল করো এটাকে আমি এভাবে লিখতে পারি না 2 মাইনাস 1 পাওয়ার তার উপরে 1/2, সেম তো গুণই হচ্ছে। কোনো সংখ্যার উপর মাইনাস পাওয়ার মানে কি 1/, ওই সংখ্যাটা লেখা যায়, আর তার উপরে তোমার সলিউশন দিতে হবে না, তার উপরে কি আছে 2, তাহলে এই হাফ আবার এর উপরে গেল এর উপরে গেল, তাহলে 1/, আমরা কি লিখতে পারি √2 লিখতে পারি, ঠিক আছে। সো আমাদের a এর মান দেখো এখানে বের হয়ে গেছে। সো a এর মান যদি বের হয়ে যায় আমাদেরকে বলছিল হচ্ছে তারা ম্যাথটার কোথায় বলছে 12তম পদ নির্ণয় করো, 12তম পদটা কত হবে সেটা নির্ণয় করো। তাহলে আমরা জানি যে 12তম পদ সূত্র হবে a আর n-1। তাহলে a এর মান দেখো তো কত 1/√2, ঠিক আছে। আর এর মান কত হবে, আর এর মান জানি কত বের করলাম -√2, -√2। n এর মান দেখো তো কত 12, তাহলে 12 - 1 কত হয় 11। তাহলে দেখো এখানে 1√2 থাকতেছে, মাইনাসটা তো থাকবেই, সে সামনে চলে আসলো, আর হচ্ছে √2 এখানে আমি লিখি হচ্ছে √2 ইন্টু √2। দেখো কারণ আমার সুবিধার্থে লিখলাম, কারণ দেখো 11√2 মানে √2 11 বার গুণ, ঠিক আছে। এখানে 10 বার গুণ দিলাম, এখানে একবার, তাহলে যোগ হয়ে কত হলো 11 বার হলো। এখন আমি এটা কেটে দিতে পারি, ঠিক আছে, এই কারণে আমি একটু এটা এভাবে লিখছি। তো আবার খেয়াল করো মাইনাস, এখানে আমি কি লিখতে পারি এখন 2 তার উপরে হাফ মানে কি 1/2, তার উপরে পাওয়ার হচ্ছে 10, তাহলে মাইনাস আমরা জানি পাওয়ার পরগুলো কি হয় গুণ হয়ে যায় 10/2, তাহলে কাটলে -2 টু দি পাওয়ার কত 5, আর 2 টু দি পাওয়ার 5 এটা সমান কত হয় 4 দিলে হয় 16, 5 দিলে হয় কত 32, এই যে 32 একবারে আমরা লিখে দিলাম। এটাই হচ্ছে তোমার 12তম পদটা হবে কত 32, ঠিক আছে। তাহলে দেখো আরেকটা মান থেকে প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। এটা আমরা দুইভাবে দেখি, এটা হচ্ছে সব বোর্ড কোশ্চেন, তো এগুলো আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। এটা দরকার হলে আমরা এটা সলিউশন করে নেক্সট যে আরেকটা ভিডিও করে সেখানে আমরা হচ্ছে এগুলা সলিউশনটা দিব, ঠিক আছে। আমরা গ নাম্বারটা দেখি, তোমরা একটু ধৈর্য নিয়ে এটা দেখবা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে পুরোটা। গ নাম্বার হচ্ছে বলা আছে কি বলা আছে যে 7টি পদের সমষ্টি। দেখো এই যে সমষ্টি মানে কি সামেশন, এই যে সামেশন দেখলাম এস এর মান বের করব, কয়টা পদ 7টা, ঠিক আছে। তাহলে আমরা বের করি, তাহলে আমরা সব জানি কি কি ছিল। এ কত ছিল 1/√2, আর আর ছিল কি -√2, -√2 না আর এর মান এর মান 1/√2, আর এর মান হচ্ছে -√2, ঠিক আছে। তাহলে S7 এর সূত্র কি খেয়াল করো, আর এর মান কি মাইনাস, অর্থাৎ একের থেকে কি ছোট, তাহলে কোন সূত্র a 1 আগে আসবে r টু দি পাওয়ার n 1 - r, এটা হচ্ছে সূত্র। মানগুলো বসাই 1/√2, আর এর 1 থাকলো, আর এর মান কত -√2, n 7, n এর মান কত 7, তাহলে 7 বসাইলাম, ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিব এখানে 1 -√2। তাহলে এটাকে জাস্ট আমরা এখন ক্যালকুলেশনটা করব একটু। এই ক্যালকুলেশন করার সময় দেখবে যে অনেক সময় ক্যালকুলেটরে দিলে ফ্র্যাকশন মান আসবে, পয়েন্টের দশমিক মান আসবে,
ঠিক আছে? কিন্তু সেগুলো আবার দেখবা যে অনেক সময় প্রমাণ করতে বলবে, গ্রহণযোগ্যতা হবে না। তো সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবা এই ক্যালকুলেশনগুলো একটু হাতেই করার। ঠিক আছে? দেখো এখানে পাওয়ার কত আছে? 7 আছে। তার মানে মাইনাসের উপর যদি বেজোড় সংখ্যক পাওয়ার, তাহলে কত হবে? মাইনাসটা থেকে যাবে, আর এর সামনে আবার আরেকটা মাইনাস কি আছে? গুণ আছে। তার মানে মাইনাসে মাইনাসে কি হয়ে গেল? প্লাস। ঠিক আছে? আর √2-কে আমরা কি লিখতে পারি? √2-কে আমরা 2 পাওয়ার 1/2 লিখতে পারি। তার উপরে পাওয়ার হচ্ছে কত? 7। ঠিক আছে? একবারে আমি এটা লিখে দিলাম। আর এখানে কি আছে? 1 প্লাস √2। সো এটা 1 বাই, আর এটা তো নিচেই আমরা ভাগ করে দিতে পারি। √2 ইন্টু 1 প্লাস √2। দেখো 1 প্লাস 7/2 কত হয়? দেখো এই জিনিসটা আমি সাইডে করে একবার এখানে বসে দিই 2। তাহলে দেখো পাওয়ারের পরে যদি গুণ হয় 7/2 হবে, তাই না? তাহলে 7/2 আসলে কত? 3.5 না? দেখো 2 এর পর 3 প্লাস 0.5 লিখতে পারি। তারপর দেখো যেহেতু যোগ আছে পাওয়ারগুলা, তাহলে কি হয়? গুণ আকারে লিখতে পারি বেস সহ। তাহলে 2 এর উপর 3 ইন্টু 2 এর উপর হাফ মানে কি? 1/2 না? তাহলে 2 এর উপর যদি কিউব দিই তাহলে কত হয়? 8 হয়। আর হাফ পাওয়ার মানে কত? √2 হয়। ঠিক আছে? তাহলে এটা আমি একবার এখানে লিখে দিচ্ছি 8√2। ঠিক আছে? 1 প্লাস 8√2। সো এখানে আসলে আর তেমন কিছু করার নাই। এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তুমি চাইলে এইভাবেও রাখতে পারো অথবা ক্যালকুলেশন করে রাখতে পারো। সো আমরা এতটুকুই দেখি, আর বাকি যে অংশটুকু আছে এটা আমরা নেক্সট যে ভিডিওটাতে পুরোটা সলিউশন করা দেখব। তোমরা এখন এতটুকু যেটা শিখলা, এখান থেকে তোমরা অধ্যায়ের ম্যাথগুলো করা শুরু করতে পারো। আর চেষ্টা করবো যে 2টা ভিডিও একসাথে দেখে তারপর হচ্ছে ম্যাথগুলো করার। তাহলে দেখবো যে পুরোটাই কমপ্লিট হয়ে গেছে এবং বোর্ড কোশ্চেন সহ তোমার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে?